রাজধানীর নীলক্ষেত মোড়ে ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়। এদিকে এই ঘটনার পর ঢাবির সহ উপাচার্যের বহিষ্কার সহ কয়েকটি দাবিতে আজ রাজধানীর ৭টি পয়েন্টে অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। ৫ দফা দাবি নিয়ে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের কার্যালয়ে যান ৭ কলেজের শিক্ষার্থীদের একটি দল। এ সময় অসহযোগিতার অভিযোগ এনে সন্ধ্যায় সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ৭ কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে রাত 10:30টার দিকে মিছিল নিয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের বাসভবনের দিকে। নীলক্ষেত মোড়ে পৌঁছালে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখোমুখি হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে দুই পক্ষের উত্তেজনা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। ঘটে ইট পাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো ঘটনা। দফায় দফায় সংঘর্ষ চলে রাত ৩টা পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। যোগ দেয় 4 প্লাটুন বিজিবি। আহত হন প্রায় অর্ধশত শিক্ষার্থী। এদিকে আজ সকাল থেকে নিজ নিজ কলেজের সামনে ব্লকেট কর্মসূচি পালন করছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। ৯টা থেকে ৭ কলেজের ৭টা পয়েন্টে ব্লকেট কর্মসূচি চলমান থাকবে অনির্দিষ্টকালের জন্য। ৭ কলেজকে অতি দ্রুত সময়ের ভিতরে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি ঘোষণা দিতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটির অধীনে আর কোনো ধরনের কর্মসূচি, পরীক্ষা কোনো কিছু চলবে না। টঙ্গীর তুরাগ পাড়ে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে ময়দানের কাজ শেষ পর্যায়ে। প্রথম পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরপন্থীরা। ইজতেমার 58তম আয়োজন নিরাপদ নির্বিঘ্ন করতে প্রস্তুতি সেরেছে প্রশাসন। প্রতিনিধি SM গোলাম আজাদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ৩১ জানুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক শুরু হবে মুসলিম উম্মার অন্যতম বড় জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে শেষ হয়েছে ৬০ একর ময়দানের ৯০% কাজ। বিদেশি নিবাসের পাশে প্রস্তুত করা হয়েছে মূল বয়ান মঞ্চ। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কাজে অংশগ্রহণ করেছেন বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছে, এটাকে আমরা নিজের জন্য সৌভাগ্য মনে করতেছি। যে আল্লাহর দ্বীনের কাজে সহযোগিতা করে, আল্লাহ তার কাজে সহযোগিতা করে। সকলের জন্য সকলে কাজ করব, সবাই যেন ভালোভাবে এখানে করতে পারে, আবাদত করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা আসছি। অল্প কিছু আংশিক কাজ আছে, যেটা 2-3 দিনের মধ্যেই আমাদের এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শুনে তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এখান থেকেই ছড়িয়ে পড়বেন মাওলানা জুবায়েরপন্থী বা সূরায়ে নেজামের অনুসারীরা। এখন পর্যন্ত 7 পন্থীদের ইজতেমা অনিশ্চিত, কিন্তু সূরায়ে নেজামের অধীনে 2 ধাপে ইনশাআল্লাহ ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমা ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরার আওতায় থাকবে পুরো ইজতেমা ময়দান। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে 2 ফেব্রুয়ারি। আমরা একটি ইন্টারভেন প্ল্যান করব, যে ইন্টারভেনের মাধ্যমে আমাদের ফোর্সের লোকজন, আমরা পুলিশ, ফায়ার ব্রিগেড এবং অন্যান্য ফোর্স যারা উদ্ধার করতে কাজে পারদর্শী, তারা যেন ইন্টারভেন করে জনগণকে উদ্ধার করতে পারে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার মাই টিভি বিশেষ। অপহরণ, গুম সহ নানামুখী অপরাধ নির্মূল করতে সরকারি বেসরকারি সব গাড়িতে কালো কাচ ব্যবহার নিষিদ্ধ হলেও রাজধানীতে তা মানছেন না অনেকেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শুধু কালো কাচ নয়, মার্কারি ও অস্বচ্ছ কাচও ব্যবহারও নিষিদ্ধ। পুরনো নিষেধাজ্ঞা না মানায় সম্প্রতি গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কিন্তু এত কিছুর পরেও এই নিষেধাজ্ঞা মানছেন না কেউই। রাজীব ও মোমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীতে আওয়ামী লীগ শাসনামলে যত গুম আর অপহরণের মতো ঘটনা ঘটেছে, এর বেশিরভাগই ব্যবহার করা হয়েছে কালো গ্লাসের গাড়ি। যদিও অপহরণ, গুমসহ নানামুখী অপরাধ নির্মূল করতে আগেই নিষেধাজ্ঞা ছিল কালো গ্লাস ব্যবহারে। পুরনো সেই নিষেধাজ্ঞা নিয়ে আবারও নড়চড়ে বসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গেল 23 জানুয়ারি জারি করা হয়েছে গণবিজ্ঞপ্তি। 2022 সালের 22 মে নগরবাসীর নিরাপত্তার কথা চিন্তা করে গাড়িতে কালো গ্লাস না লাগানোর আইন করে ওই বছর 30 এপ্রিল প্রজ্ঞাপন জারি করা হলেও 10 মে থেকে সারা দেশে সব গাড়িতে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ করা হয়। শুরু হয় ওই বছরে 11 মে থেকে অভিযান। তারপর আর কার্যকর হয়নি আইনটি। কাজীর গরু থেকে গেছে কেতাবেই।
মোটরযান আইনের 151 ধারায় শাস্তি ও জরিমানা সহ সর্বনিম্ন জরিমানার বিধান থাকলেও বিষয়টি ভুলে গেছেন অনেকে। আইন থাকলেও আইনের হাত থেকে বাঁচতে কালো পেপারের বদলে কৌশলে যানবাহনের প্রতিটি গ্লাস এভাবেই লাগানো হয়েছে। তাই তো চালক আর মালিকদের উত্তরটাও যেন সোজাসাপটা। নিষিদ্ধ আছে সব গাড়ি, তো মানে পাচারও গাড়ি হয়তো চলে, বা সরকারি যেগুলা অবৈধ গাড়ি হয়ে গেলে নিষিদ্ধ, এটা তো সব বৈধ গাড়ি, সরকারি গাড়ি। স্যারের সাথে কথা বললেন, আপনি ড্রাইভার হিসেবে কত জানেন? আমার কাছে আসেন, ড্রাইভার কি জানে সবকিছু ড্রাইভার। আমরা যদি কেউ এইখানে ফরম্যাট করে লাগাই তাহলে একটা সেটার ক্ষেত্রে আপনার কথা প্রযোজ্য, আর যেটা সরাসরি জাপান থেকে বিল্ট ইন গাড়ির সাথে আসছে সেটার ক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য এইভাবে না। কালো গ্লাস আইন সম্পর্কে কতটুকু জানেন? আমি স্যার জানি না, আমি নতুন। আপনার গাড়ির গ্লাস হলো সাদা কিন্তু আপনি লাগাইছেন কালো, এটা 100% মামলা দেওয়া হবে। গাড়িতে কালো কাজ নিষিদ্ধ, অসুস্থ ও অস্পষ্ট আইন উদ্দেশ্য পূরণ নিয়ে সংশয় প্রকাশ করেন বুয়েটের এই পরিবহন বিশেষজ্ঞ। সব আইন প্রয়োগ করা যাবে না, মানে প্রয়োগ করতে গেলে বাস্তবতা নিয়ে কিন্তু আইন প্রয়োগ করা উচিত। আইন প্রয়োগ করার আগে হিয়ারিং নিতে হয় যে আসলে আইনটা আমাকে কতটুকু কার্যকর করা যাবে, কার্যকর বাধা হবে কিনা। আমাদের ট্রান্সপোর্ট সেক্টরে দীর্ঘদিন যাবৎ এটাকে বলে মৎস্য না, এটা অরাজকতা অবস্থা বিরাজ করছে। এই অরাজকতা আমি একদিনই সমাধান কিন্তু খুঁজে পাবো না। যদি খুঁজতে যাই তাহলে কিন্তু আমি আবার কিন্তু পিছিয়ে যাব। আমার মনে হয় এই সেক্টরে যে আইনটা প্রয়োগ করার ক্ষেত্রেও আমাদের একটা স্ট্র্যাটেজিক এটা ইমপ্লিমেন্টেশন প্ল্যানিং আলোকে আমাকে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী পরিকল্পনার মাধ্যমে আগে বাস্তবায়িত হবে, যেটাকে বলে ফিজিবিলিটি স্টাডি। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী বাস্তবসম্মত রূপে আইন প্রয়োগের বাস্তব রূপ দৃশ্যমান করার পরামর্শ দেন এই পরিবহন বিশেষজ্ঞ। নিরাপদ বলতে যদি আপনার কালো গ্লাস থাকে, মানে কালো পেপার থাকে, তাহলে তো অপরাধী সহজে পার পাবে। এবং শুধু তাই না, যে গাড়ির মধ্যে যদি কোনো অকারেন্স ঘটে, মানে সমস্যা তৈরি হয়, কোনো রোগী অসুস্থ হয় বা কোনো পুলিশের হেল্প দরকার বা জনগণ হেল্প করবে, এটাও তো সম্ভব না। এই জন্য যেহেতু এখন বর্তমান যে পরিস্থিতি, আইনশৃঙ্খলার যে বর্তমান অবনতি, ওটা আমি বলবো যে এখন কিন্তু আসলে যেহেতু এটা যেহেতু কেয়ারটেকার গভর্নমেন্ট এখন বর্তমান সময়, এখন কিন্তু আরও ঝুঁকি আইনশৃঙ্খলার ক্ষেত্রে। যেহেতু আইনের ধারা উল্লেখ আছে যে আসলে আমি বলবো যে এইটা গ্লাস লাগানো বা কভার ইম্পর্টেন্ট না, মানে গাড়িতে যারা থাকবে তাদেরকে দৃশ্যমান হইতে হবে, মানে তাকে দেখা যায় যেন। ডিএমপির পক্ষ থেকে যে গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধের ক্ষেত্রে, তা কতটুকু বাস্তবায়ন হচ্ছে মাঠ পর্যায়ে তা দেখতে এসে আমাদের চোখ যেন কপালে উঠেছে। তবে সবাই আইন মানবে এবং এই কালো গ্লাস ব্যবহার থেকে বিরত থাকবে, তাহলেই নগরবাসী থাকবে নিরাপত্তার মধ্যে, এমনটাই মনে করেন নগরবাসী। কারণ বাজার থেকে আবু সেতব্বু, মাই টিভি, ঢাকা। আগামী 1 বছরের মধ্যে দৃশ্যমান হবে পটুয়াখালী রপ্তানিমুখী প্রকল্প ইপিজেডের কাজ। বালু ভরাট শেষে বিনিয়োগকারীদের মাঝে দেওয়া হবে প্লট বরাদ্দ। প্রকল্প ঘিরে নানা স্বপ্ন দেখছেন এখানকার মানুষ। এটি বাস্তবায়িত হলে খুলে যাবে দক্ষিণাঞ্চল সহ উপকূলীয় মানুষের অর্থনীতির চাকা। প্রতিনিধি মশিউর রহমানের রিপোর্ট। দ্রুত এগিয়ে চলছে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুরের স্বপ্নের প্রকল্প ইপিজেড। 1443 কোটি টাকার প্রকল্পটি 2023 সালে নির্মাণ কাজ শুরু হলেও 2026 সালে শেষ হবার কথা রয়েছে। ইতোমধ্যে 410 একর জমির মধ্যে 130 একর জমিতে বালু ভরাট হয়েছে। এরপর জমিদাতা 154 পরিবারের জন্য নির্মাণ করা হবে আবাসন, যেখানে থাকবে পুকুর, মসজিদ সহ নানা আধুনিক সুবিধা। পর্যায়ক্রমে দেশি বিদেশি বিনিয়োগকারী উদ্যোক্তাদের মধ্যে দেওয়া হবে প্লট বরাদ্দ। আবাসনের বালু ফেলানো শেষ, এখন সমাপ্তি। এরপরে সামনে বড় প্রজেক্ট রয়েছে। এখন আমাদের এই সামনে বুস্টারের কাজ চলে আর সামনের সাইডে বালি ভরবে। প্রকল্প সম্পন্ন হলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে প্রায় 2 লাখ মানুষের। প্রকল্প ঘিরে চাকরি, বাসা ভাড়া, ব্যবসা বাণিজ্য সহ অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এলাকার বাসিন্দারা। এই জায়গায় মিল ফ্যাক্টরি হবে, আমাদের অনেক ছেলেপেলের কর্মসংস্থান হবে। অন্য কোথায় ঢাকা, চিটাগাং দূরে কোথায় গিয়ে চাকরি করতে হবে না, আমাদের নিজ এলাকায় বসে আমরা চাকরি করতে পারবো। আমাদের জায়গা জমি গেছে এবং আমাদের ছেলে মেয়ে এবং আমাদের দূরদূরান্তে যাইতে হবে না, এইটা আমরা আশা করি। ইপিজেডে প্লট পেতে এরই মধ্যে বিনিয়োগকারী উদ্যোক্তারা আগ্রহ প্রকাশ করেছেন। আমরা নিজেরাও উপকৃত হব এবং এলাকার লোকজনও অনেক উপকৃত হবে। এখানে বিশেষ করে গ্যাস কানেকশন, বিদ্যুতের কানেকশন এবং 4 লেন রাস্তা, পাশাপাশি রেল লাইনের যদি সুযোগ সুবিধা থাকে তাহলে আমরা অত্র এলাকায় শিল্প প্রতিষ্ঠান করতে আমরা আগ্রহী আছি। আগামী 6 মাসের মধ্যে পুরো বালু ভরাটের কাজ শেষ হবে বলে আশা করে কর্তৃপক্ষ। এখানে 154টি পরিবারের জন্য বাড়িঘর নির্মাণের কাজও শুরু হয়েছে। আগামী 1 বছরের মধ্যে বিনিয়োগকারীদের 306টি প্লট বরাদ্দ দেওয়া সম্ভব বলে জানালেন প্রকল্প পরিচালক। আগামী 1 বছরের মধ্যে আমরা ইনভেস্টরদের কাছে প্লট বরাদ্দ দিয়ে ইনশাআল্লাহ আমরা আশা করছি।
ইপিজেডকে আরও বিনিয়োগ বান্ধব করে তোলার জন্য সড়ক উন্নয়ন সহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্যবসা করতে চান তাদেরকে এখানে আনার জন্য আমরা বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করব, কার্যক্রম দৃশ্যমান করব, তখন অটোমেটিক্যালি ইনভেস্টররা এখানে চলে আসবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার আমাদের কৃষি। নরসিংদী শহর ঘেঁষা মেঘনা নদীর পার এখন বিনোদন প্রেমীদের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। একজন উদ্যোক্তার গড়ে তোলা দিগন্ত বিস্তৃত সূর্যমুখী ফুলের বাগানে ভিড় লেগেছে সকল বয়সী মানুষের। সূর্যমুখী ফুলের হলুদ রঙের আভায় চারদিকে ছড়িয়েছে অপার মুগ্ধতা। এই সৌন্দর্যে বিমোহিত ছোট বড় সকল দর্শনার্থী। তাই অসংখ্য প্রকৃতিপ্রেমী মানুষ প্রতিনিয়ত ভিড় করছে ফুলের বাগানে। শহরের শেষ সীমানায় মেঘনা নদীর উপর নির্মিত সূর্যমুখী ফুলের বাগান এখন এগ্রো ট্যুরিজমের উদাহরণ। প্রতিনিধি তৌহিদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমি। 15 বিঘা জমির উপর তরুণ উদ্যোক্তা তৌহিদুল ইসলাম মাসুমের সূর্যমুখী ফুলের বাগানটি দিনকে দিন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিদিন সূর্যমুখী ফুলের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে নরসিংদী সহ নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর এবং বিভিন্ন জেলা থেকে ছুটে আসছে মানুষজন। কেউ পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছে, আর কেউ বা এসেছেন বন্ধুদের নিয়ে। অনেকেই ফুলের সাথে ছবি তুলতে পার করছেন ব্যস্ত সময়। আর তাই সকাল থেকে বিকেল পর্যন্ত জায়গাটি পরিণত হয় নানা বয়সের মানুষের মিলন মেলায়। এখানে প্রতি বছর এটা হয়, আসা হয় নাই কখনো, এবারে ফার্স্ট ছেলে মেয়েকে নিয়ে আসলাম। বাচ্চাদেরও প্লেস আছে, বড়দেরও আছে, বিভিন্ন ভালো ভালো খাবারের রেস্তোরাঁও দিয়েছে। পরিবার সহ এসে খুবই ভালো লাগছে। প্রতিটা ফুল দেখলে মনটা ভালো হয়ে যায়। আজকে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে এসেছি, ঘুরতেছি, সেলফি তুলতেছি, ছবি তুলতেছি। বিভিন্ন দেশ ভ্রমণ করা তরুণ উদ্যোক্তা মাসুমের নদীর তীরের ঢালু জমিতে সারিবদ্ধ সূর্যমুখী ফুলের বাগান বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। অ্যাগ্রো ট্যুরিজমের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। আমাদের এখানে প্রতিদিন দর্শক মোটামুটি 1000 মতো আসে, ছুটির দিনগুলো দা একটু বাড়ে। আর আমি এবার 15 বিঘা জমিতে চাষ করেছি, পাশাপাশি আমি এখানে আপন হাউস করেছি। সূর্যমুখী চাষ আরও বৃদ্ধি করার জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। সেই সাথে অ্যাগ্রো ট্যুরিজমের মাধ্যমে কৃষিকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে বলেও জানান তিনি। বীজ উৎপাদনের পাশাপাশি আরেকটি লক্ষ্য হচ্ছে কৃষি উদ্যোক্তা তৈরি করা এবং আমাদের যে কৃষি অ্যাগ্রো ট্যুরিজম অর্থাৎ অ্যাগ্রো ট্যুরিজম তৈরি করা। বাগানের প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 30 টাকা। প্রতিদিন দর্শনার্থীদের কাছে টিকিট বিক্রি করেই যেখানে আয় হচ্ছে 50,000 টাকার মতো। সেই সাথে বাড়তি আয়ের পাশাপাশি জেলার অন্যান্য চাষিরা এ চাষে এগিয়ে এলে সূর্যমুখী ফুল দিয়ে উৎপাদিত তেল অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। এবার গ্রাম বাংলার খবর। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে ধর্মঘট অব্যাহত রয়েছে। শ্রমিক ইউনিয়নের ডাকে তারা কর্মসূচি পালন করেছে। আন্দোলনের দ্বিতীয় দিনে সকাল 8টায় শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে ধর্মঘট শুরু করে। এ সময় তারা সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখে। ট্যাঙ্ক লরি শ্রমিকদের আন্দোলনের ফলে খুলনা বিভাগের 10 ও বৃহত্তর ফরিদপুরের 6 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। শ্রমিক নেতা আলী আজিমকে মুক্তি দেওয়া না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা। 26 জানুয়ারি দুপুরে খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে একটি মামলায় গ্রেফতার করলে ধর্মঘট শুরু হয়। যশোরের চৌগাছায় হানি ট্রাপ বা যৌন ফাঁদ ফেলে
অর্থ আদায় চক্রের 6 সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। এর আগে চৌগাছা পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন রূপালী খাতুন, নান্নু মিয়া, জাহিদ হোসেন, দেলোয়ার হোসেন, হৃদয় মহিফুল ও জাকিয়া সুলতানা। জেলা ডিবির ওসি মঞ্জুরুল ইসলাম ভুইয়া জানান, হানি ট্র্যাপ চক্রের সদস্যরা আশিকুর রহমান নামে একজন যুবককে ফাঁদে ফেলে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় আশিকুরের মায়ের অভিযোগের ভিত্তিতে জেলা ডিবির একটি আভিযানিক দল শহরের খালধার রোড এলাকায় অভিযান চালিয়ে আশিকুরকে উদ্ধার করে এবং শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের নারীসহ 6 সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ। চট্টগ্রাম নগরীর একটি মন্দিরের পুরোহিত, সেবক সহ 3 জনকে অপহরণ করে একটি ভবনে আটকে রেখে 9 লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় অপহৃত 3 ব্যক্তিকেও উদ্ধার করা হয়। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিএমপির উপকমিশনার রইসউদ্দিন। তিনি আরও জানান, পাঁচলাইশ থানাধীন পলিটেকনিক মোড়ে শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনে একটি বাগান থেকে 4 অপহরণকারীকে 5টি মোটরসাইকেল, 10টি কিরিচ সহ 4 অপহরণকারীকে গ্রেফতার করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জুলাই গণ অভ্যুত্থানের আত্মত্যাগকারী পরিবারগুলোর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে অভ্যুত্থানে যারা অপরাধী সে অপরাধীদের বিচার কার্যকর করা। আর গত 5 আগস্টের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, 5 আগস্টের সমস্ত শক্তি একসাথে থাকতে হবে যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে, যেন অন্য কোনো দেশ বাংলাদেশে আগ্রাসন চালাতে না পারে। গতকাল মুন্সিগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারবৃন্দের সাথে সাক্ষাৎ ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এই চ্যালেঞ্জগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। কিভাবে চেষ্টা করছি? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধাদের যেভাবে দায়িত্ব নিয়েছে, এই জুলাইয়ের যোদ্ধাদের একইভাবে দায়িত্ব নেবে। সেটার অধিদপ্তরও অলমোস্ট তৈরি হয়ে গেছে। তাদের যেন সাপোর্ট দেওয়া যায়, তাদের যেন পরিবারগুলোকে সাপোর্ট দেওয়া যায়, যারা আহত হয়েছেন তাদের যেন পুনর্বাসনের কাজটা কমপ্লিট করা যায়। আগামী নির্বাচনে ছাত্রদের রাজনৈতিক দল দেশের সব সংসদীয় আসনে প্রার্থী দেবে এবং ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল চলে আসবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ। রবিবার সাভার তেঁতুলছড়া ইউনিয়নের মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল মাঠ প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, জুলাই পরবর্তী আকাঙ্ক্ষা পূরণে আগামীতে বিজয়ী হয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে ছাত্রদের এই রাজনৈতিক দল। আগামী 1 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন ঘিরে ফের 2 পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। রোববার শহরের পাওয়ার হাউস রোড থেকে আসন্ন সম্মেলনকে অবৈধ উল্লেখ করে যে কোনো মূল্যে সম্মেলন প্রতিহত করার ঘোষণা দিয়ে মশাল মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা। মিছিলটি পাওয়ার হাউস রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টেকের পার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম সারওয়ার খোকন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা সহ আর অনেকে। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির কর্মী সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আটাবহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ডক্টর জলিল উদ্দিন হাই স্কুল মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার উদ্যোগে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা ডক্টর হিফজুর রহমান। জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার আমির মাওলানা আবুল বাশার ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, সেক্রেটারি মোবারক হোসেন সহ আরো অনেকে। পঞ্চগড়ের বাংলা বান্ধায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। বাংলা বান্ধায় স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার ইসহাকের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শরীফ হোসেন। আলোচনার বিষয় বস্তু এবং বাংলা বান্ধায় স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা তৌহিদ চৌধুরী বন্দরের কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন। কুষ্টিয়ায় নানা আয়োজনে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার মিরপুর বিজিবি সেক্টরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারফুল আবেদিন। পরে কেক কেটে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন অতিথিরা। জলবায়ু পরিবর্তন রোধ, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি উদযাপন বৃদ্ধিকল্পে জ্বালানি ক্ষেত্রে সুশাসন নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক কমিটি সনাক ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে সনাক সভাপতি সাংবাদিক অ্যাডভোকেট আব্দুল নূরের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনের বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সনাক সহসভাপতি প্রকৌশলী আশরাফ হোসেন, এসিজি সদস্য ও নদী ও প্রকৃতি বিষয়ক সামাজিক সংগঠন তরি বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ। ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য শফিউল্লাহ দুর্জয় এবং সঞ্চালনা করেন ইয়েস দলনেতা রিফাত আল হাসান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও শহীদ আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের পক্ষ থেকে রবিবার কাশীপুর বহুমুখী বিদ্যালয় মাঠে ২০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরুলিয়া যুবদলের সাবেক সভাপতি আজিজুল ইসলাম। টাঙ্গাইলের ধনবাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বিকেলে ধনবাড়ি উপজেলা ও ধনবাড়ি পৌর প্রশাসনের আয়োজনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। এ সময় ধনবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি, ধনবাড়ি পৌর প্রশাসক সায়েম ইমরান, ধনবাড়ি পৌর নির্বাহী কর্মকর্তা দেবশিস দাস, সহকারী প্রকৌশলী মোহাম্মদ সানোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরের রায়পুরে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই উৎসবের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে উৎসবের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আক্তার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণ ট্রাস্টের কো চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী নুরুল ফেরদৌস। পিঠা উৎসবে বাহারি শত রকমের পিঠা সমাহার নিয়ে ভিন্ন ভিন্ন বাহারি নামে ২৬টি স্টল অংশ নেয়। নিয়োগ বাণিজ্য, ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ জন বিচারকের অপসারণের দাবিতে
প্রায় 7 ঘন্টা আদালত ঘেরাও এবং মহাসড়ক অবরোধ কর্মসূচি পালনের পর অবরোধ প্রত্যাহার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার দুপুরে আদালত চত্বরের সামনে বিক্ষোভ শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়। রাত 8টার দিকে জেলা প্রশাসক সাবেত আলী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটকের সামনে হ্যান্ড মাইকে আশ্বাস দিলে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন আন্দোলনকারীরা। এ সময় আদালতের নিয়োগ দুর্নীতি নিয়ে কোনো ধরনের তথ্য থাকলে আজ দুপুরের মধ্যে তা বরাবরে লিখিতভাবে জমা দিতে বলেন জেলা প্রশাসক। এছাড়া তিনি সেই লিখিত অভিযোগ প্রধান বিচারপতির কাছে পৌঁছানোর কথাও জানান। পরে জেলা প্রশাসকের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে ফিরে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। নিশ্চয়ই যখন অভিযোগ আসে তার কিছু নিশ্চয়ই প্রমাণ আছে, প্রমাণক আছে, সেগুলো তদন্ত করে একটা মানুষকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হয়। আমরা এই দুর্নীতিবাজ বিচারকদের অপসারণ বলতে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সরাসরি উপদেষ্টা মহোদয়, আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলেছেন তাদেরকে আর কখনো কোনো কোথাও আর বিচারকের আসনে বসার তাদের যোগ্যতা নৈতিকভাবে হারিয়েছে। পঞ্চগড়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের মেহেরপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহন মিঞ্জি অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করার দায়ে আবেদ আলী নামে এক ব্যক্তিকে 50,000 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে জরিমানা করা হয়েছে। নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় প্রধান শিক্ষক SM হায়াতুজ্জামান হায়াত, বিএনপির সভাপতি আহাদুজ্জামান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।